হ্যালো এভরিওয়ান, আমরা কঠিন পদার্থের প্রসারণের রায়ান মার্টিনের গাণিতিক প্রশ্নগুলো সলভ করছিলাম। 5 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করা হয়ে গেছে। আজকে আমরা যে নেক্সট যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করব। ওকে, তো দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, দেখো বলছে সকল উষ্ণতাতেই এ এবং বি ধাতব দ্বন্দ্বদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর, মানে এই যে এ এবং যে বি দুটো যে রড রয়েছে তাদের যে ডিফারেন্স সেটা বলে দিয়েছে 25 সেন্টিমিটার। মানে সকল উষ্ণতাতে, মানে যে কোনো টেম্পারেচারে তাদের যে ডিফারেন্স সেটা কিন্তু 25 সেন্টিমিটার। বলছে যদি এ এবং বি দণ্ডদ্বয়ের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে এত এবং এত হয়, তবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই দ্বন্দ্ব দুটির দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, সেই রড দুটোর যে লেন্থ সেটা আমাদেরকে মেজার করতে হবে, বের করতে হবে। তাই কোশ্চেনটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে কোশ্চেনটা কি বলছে, দুটো রড রয়েছে, ঠিক আছে, এ একটা রড, বি একটা রড। বলছে এই একটা যে রড, এই রডটা আর বি যে রড, এই দুজনের রডের একটা ডিফারেন্স রয়েছে, সেটা কত, 25 সেন্টিমিটার। বাট অ্যাট এনি টেম্পারেচার, মানে যে কোনো টেম্পারেচারে তাদের যে রডের ডিফারেন্স সেটা কিন্তু 25 সেন্টিমিটার থাকে। ঠিক আছে, তো আমি কনসিডার, মানে আমাদের যেটা বের করতে হবে সেটা হলো গিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে এ রড এবং যে বি রড তাদের লেন্থ কতখানি সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সেটা আমরা কনসিডার করে নিই। সো লেট আস কনসিডার, তাহলে আমরা কি কনসিডার করছি, অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে এ রডটার লেন্থ আমি কনসিডার করছি এল এ, এবং বি রডটার লেন্থ আমি কনসিডার করছি এল বি। কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এ রডটার লেন্থ এল এ, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বি রডটার লেন্থ এল বি। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, তুমি সাপোজ টি টেম্পারেচার ইনক্রিজ করেছো, মানে 0 থেকে টি টেম্পারেচার ইনক্রিজ করেছো। এবার আমাদের কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে যে কোনো টেম্পারেচারে এই যে দুটো যে রড তাদের যে লেন্থের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কিন্তু সেম থাকবে। তাহলে আমি সাপোজ কনসিডার করছি আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ইনক্রিজ করেছি, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি ইনক্রিজ করেছি। তাহলে এই টেম্পারেচার ইনক্রিজ করার দরুন তাদের কি লেন্থটা ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে এ যে রডটা রয়েছে তার লেন্থ ইনক্রিজ করে হচ্ছে এল এ প্রাইম, আর যে বি রডটা রয়েছে তার লেন্থ হয়েছে এল বি প্রাইম। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এইবার ভালো করে বোঝো, বলছে যে কোনো টেম্পারেচারে তাদের যে রডের যে লেন্থের যে ডিফারেন্স সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারলে? তাহলে আমরা বলতে পারি এরকমভাবে, দেখো শর্তানুসারে আমরা এটা বলতে পারি, শর্তানুসারে এই টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার দরুন এই রডটার যে লেন্থের বৃদ্ধি হয়েছে, কতখানি বৃদ্ধি হয়েছে বলো তো? বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে তুমি বলবে যে ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ। যতখানি বৃদ্ধি হবে বি, মানে যে বি যে রডটা, বি রডের ক্ষেত্রেও ঠিক ততখানি ইনক্রিজ হবে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। মানে যদি তুমি 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি ইনক্রিজ করো, তাহলে এ লেন্থ, মানে এ রড ও যে বি রড তাদের যে লেন্থের যে বৃদ্ধি, মানে ইনক্রিজটা সেটা কতখানি হবে, সেম হবে। তাহলে এখানে তুমি লিখবে এল বি প্রাইম মাইনাস এল বি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে তোমার টি ডিগ্রি সেন্টিগ্রেডটায় এ রডটার লেন্থ কতখানি বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি মানে ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ, আর এটা কি বি রডের ক্ষেত্রে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা কি জানি, আমরা সূত্র জানি যে লেন্থের যে বৃদ্ধি বা ডিক্রিজ, মানে হ্রাস আর কি, ইনক্রিজ অথবা যে ডিক্রিজ, এটা কি হয়, মানে চেঞ্জ। ইন জেনারেল তুমি বলতে পারো কি, লেন্থের যে চেঞ্জ হয় সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল লেন্থ এবং টেম্পারেচার ডিফারেন্স
সেই প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট আসে আলফা, তাই তো, ইন্টু ইনিশিয়াল লেন্থ, আর এটা ইনিশিয়াল লেন্থ আর টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এইটা মানে কি, যে ডেল্টা এল লিখলাম, এটা কি ডিফারেন্স বা চেঞ্জ, লেন্থের চেঞ্জ, সেটা তো এখানে লিখেছি লেন্থের চেঞ্জ, বুঝতে পেরেছ? তাহলে এটা তুমি লিখতে পারো, দেখো ইনিশিয়াল লেন্থ এল এ, তাহলে এর যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটা কি আলফা এ, আর কতখানি টেম্পারেচার তুমি ইনক্রিজ করেছো 0 থেকে টি, তার মানে তুমি লিখতে হবে টি মাইনাস 0, ইন জেনারেল সেটা টি হবে, বুঝতে পারলে? আর বি রডের ক্ষেত্রে তুমি কি লিখবে, দেখো ইনিশিয়াল লেন্থ ছিল এল বি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ছিল আলফা বি, এখানেও টেম্পারেচার কিন্তু একই পরিমাণে ইনক্রিজ করেছো তুমি 0 থেকে টি, তাহলে কি টি মাইনাস 0, মানে শুধু তুমি টি লিখতে পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে টি টি ক্যান্সেল হবে, তাহলে এখানে পড়ে থাকবে দেখো এল এ ইন্টু আলফা এ ইকুয়াল টু এল বি ইন্টু আলফা বি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে তুমি এল এ বাই এল বি যদি ক্যালকুলেট করো, তুমি বলবে যে আলফা বি বাই আলফা এ, আলফা বি আর আলফা এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে কোশ্চেন নাম্বার 6। হ্যাঁ, আলফা এ বলে দিয়েছে 1.28 আর আলফা বি বলেছে তোমার 1.92। সো আলফা এ আর আলফা বি, ঠিক আছে, আলফা এ হচ্ছে তোমার 1.28 আর 1.92, আর এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 5 ছিল না, 10 টু দি পাওয়ার মাইনাস 5, দেখে নিই, 10 টু দি পাওয়ার মাইনাস 5, ঠিক আছে। এটা কিন্তু আলফা এ, কারণ এর করাসপন্ডিং এটা পাচ্ছ তুমি রেসপেক্টিভলি, আর বির করাসপন্ডিং তুমি এটা পাচ্ছ, তাহলে আলফা বি এটা আর আলফা এ এটা, আর আমাদের এসছে দেখো আলফা বি বাই আলফা এ, তাহলে প্রথমে আলফা বির ভ্যালু, তারপর আলফা এর ভ্যালু। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, এর ভ্যালু যেটা আসে সেটা বোধ হয় 3/2 আসে, ঠিক আছে। এটা করে দেখি আমি একবার। সো 1.92 ডিভাইডেড বাই 1.28, হ্যাঁ 3/2 আসে, তাহলে এটা তুমি পাচ্ছ 3/2। এখানে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার মাইনাস 5 কেটে যাবে, তাই তো। তাহলে তুমি এল এ বাই এল বি কত পাচ্ছ, দেখো 3/2 পাচ্ছ। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো যে এল এ ইকুয়াল টু 3/2 ইন্টু এল বি। এখান থেকে কি দেখতে পাচ্ছ তুমি, একদম সিম্পলি তুমি বলতেই পারো যে এল এ ইজ গ্রেটার দ্যান এল বি, কারণ 3/2 মানে এটা ভাঙলে পরে 1.5 হবে, তাহলে কি এল এর ভ্যালুটা এল বির থেকে বড় না, কারণ কি এল বিকে 1.5 দিয়ে গুণ করলে তুমি এল এ পাচ্ছ, তাহলে এল বির ভ্যালু যদি 1 হয়, তাহলে এল এর ভ্যালু কত, 1 ইন্টু 1.5 মানে 1.5, তাহলে এল এর ভ্যালুটা অবশ্যই এল বির থেকে বড়, তাই নাকি? আচ্ছা, বুঝলাম। এইবার কোশ্চেনে আর একটা কথা কি বলেছে, কোশ্চেনে বলেছে যে তাদের যে ডিফারেন্স, যে কোনো টেম্পারেচারের যে ডিফারেন্স সেটা কত বলে দিয়েছে তোমার, সেটা বলে দিয়েছে 25, তাহলে এল এ মাইনাস এল বি সেটা তোমাকে বলে দিয়েছে 25 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে এল এ আর এল বি তাদের ডিফারেন্সটা তুমি পাচ্ছ 25 সেন্টিমিটার, যে কোনো টেম্পারেচারে, সকল টেম্পারেচার, সে 0 ডিগ্রি হোক, 100 ডিগ্রি হোক, তোমার 90 ডিগ্রি হোক, 50 ডিগ্রি হোক, যে কোনো টেম্পারেচার, বুঝতে পারলে, টি ডিগ্রি হোক, যে কোনো টেম্পারেচার তোমার কি তাদের ডিফারেন্সটা কিন্তু 25 সেন্টিমিটার। মানে এই যে এখানে বলছে না, এখানে তুমি বলছে টি ডিগ্রি ইনক্রিজ করেছো, তার ফলে লেন্থ হয়েছে এল এ প্রাইম, আর মানে এল এ রডের ক্ষেত্রে, আর বি রডের ক্ষেত্রে হয়েছে এল বি প্রাইম। এদের ডিফারেন্স যা, এদের ডিফারেন্সও তাই, কারণ কি সকল টেম্পারেচার, সকল বলতে সকল 0 ডিগ্রি থেকে সমস্ত কিছু, বুঝতে পেরেছো? তাই এখানে আমি এল এ প্রাইম মাইনাস এল বি প্রাইম লিখলাম না, ওটা লেখাও যা, এল এ মাইনাস এল বি লেখাও তাই, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এখানে দেখো এল এর ভ্যালু তুমি পেয়ে গেছো, পুট করে দাও। সুতরাং 3/2 ইন্টু এল বি মাইনাস এল বি দ্যাট ইজ ইকুয়াল টু 25। ওকে, তাহলে এখান থেকে এল বি কমন নাও, এটা লসাগু করলে পরে 3 - 2 দ্যাট ইজ ইকুয়াল টু 25। সুতরাং এল বি গেলে তুমি কি লিখবে বলো,
1/2 মানে 50 হচ্ছে, তাই না? 50। তাহলে এল বির ভ্যালু তুমি পাচ্ছ 50, কারণ এল বিটা কম, 50 এসছে। এবার তুমি বলো এল এর ভ্যালু কত হবে। এবার দেখো তাহলে এইখানটা তুমি পুট করে দাও, কারণ এল এ মাইনাস এল বি ইকুয়াল টু 25। তাহলে এল এ ইকুয়াল টু কত হবে 25, এল বির ভ্যালু পুট করো 50, তাহলে এদিকে আসলে পরে প্লাস হবে। সুতরাং 50 প্লাস 25 মানে কত 75, তাহলে 75 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এল এর যে ভ্যালু সেটা কত 75 সেন্টিমিটার, আর এল বির যে ভ্যালু সেটা কত বলো 50 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? এটাই তোমার আনসার। একদম সোজা কোশ্চেনটা, কিন্তু বুঝতে হবে, হ্যাঁ প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, না বুঝলে কিন্তু প্রবলেমটা করতে পারবে না। দেখো মিলে গেছে, এর লেন্থ হচ্ছে তোমার 75 সেন্টিমিটার, বি এর লেন্থ তোমার 50 সেন্টিমিটার। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বলছে কাচের ঘনত্ব 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যথাক্রমে 2.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব অ্যান্ড 2.596 গ্রাম সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। এইখানে যদি তুমি একটুখানি ভালো করে অবজার্ভ করো তাহলে তুমি বুঝতে পারবে। দেখো যখন তুমি টেম্পারেচার 10 থেকে 60 করেছো, মানে টেম্পারেচার যখন তুমি ইনক্রিজ করেছো, তখন কি দেখছো, দেখো ঘনত্ব 2.6 থেকে 2.596 হয়ে গেছে। তার মানে কি টেম্পারেচার ইনক্রিজ করার দরুন ঘনত্ব কিন্তু কমে গেছে। আমি ফিজিক্সটাও বোঝাবো, ঠিক আছে? তাহলে ঘনত্ব কিন্তু কমছে টেম্পারেচার ইনক্রিজ করার দরুন। কেন কম হয় এখনই বুঝতে পারবে, আমি পুরো থিওরি বুঝিয়ে দেবো, চাপ নেই। বলছে ওই উষ্ণতা দুটির মধ্যে কাচের গড় দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক কত, মানে তোমাকে আলফা বের করতে হবে, বুঝতে পারলে? দেখো 7 কোশ্চেনটা দেখো, খুবই সোজা কিন্তু বুঝতে হবে। কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, ঘনত্ব এক বলছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটা ঘনত্ব বলে দিয়েছে, এটাকে T1 কনসিডার করো। এই টেম্পারেচারের ঘনত্ব ρ1 2.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর T2 ইকুয়াল টু বলছে 60 ডিগ্রি যখন সেন্টিগ্রেড উষ্ণতা বা 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ডেন্সিটি অফ গ্লাস দ্যাট ইজ ইকুয়াল টু 2.596 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা প্রোভাইডেড। আমাদের আলফাটা বের করতে হবে। এই যে কাঁচ বা যেই মেটেরিয়ালই বলুক না কেন, কি বলেছে এখানে কাঁচই বলেছে, তাহলে এই কাঁচের কিন্তু আলফা আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, ডেনসিটি কাকে বলে? ডেনসিটির ডেফিনেশন কি? ডেনসিটি বলছে রো ইকুয়াল টু মাস পার ইউনিট ভলিউম, সিম্পলি ডেফিনেশন, মাস পার ইউনিট ভলিউম। তাহলে আমার কাছে দুটো ডেনসিটি, একটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ρ1 আর 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ρ2। তাহলে তুমি এখানে বলবে ভাই ρ1 মানে কত হবে মাস পার ইউনিট ভলিউম V1, আর ρ2 মানে কত হবে মাস বাই ভলিউম V2। ক্লিয়ার হয়েছে? মাসটা কিন্তু রিমেন আনচেঞ্জ থাকবে, ঠিক আছে? মানে টেম্পারেচার ইনক্রিজ করছো তার মানে এই নয় যে মাস বেড়ে যাবে, ভলিউম বাড়তে পারে, মাস কিন্তু বাড়বে না, বুঝতে পারলে? তাহলে ভলিউমে চেঞ্জ হবে, মাসে কিন্তু কোনো চেঞ্জ হবে না। এইখান থেকে তুমি বলতে পারো, আমি দেখাবো যে আপনি দেখো, আমরা কি জানি ভলিউমের এক্সপ্যানশন হয়, মানে টেম্পারেচার ইনক্রিজ করলে পরে ভলিউমটা বেড়ে যায়, মানে ইনক্রিজ করে। তুমি আমাকে এখান থেকে বলতে পারো দেখো যদি ভলিউম ইনক্রিজ করে ডেন্সিটি কী হয় বাবা, হ্রাস পাবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। ভলিউম যদি ইনক্রিজ করে ডেন্সিটিকে অবশ্যই হ্রাস হতে হবে, তবেই তো মাসটা কনস্ট্যান্ট থাকবে। আমি কি এমনি বললাম মাসটা কনস্ট্যান্ট থাকবে? কেন কনস্ট্যান্ট থাকবে? কারণ ভলিউমটা ইনক্রিজ করবে, মাসটা ডেন্সিটিটা ডিক্রিজ করবে, তার ফলে কি তাদের প্রোডাক্টটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, বুঝতে পারলে? তাহলে সেটাই কিন্তু আমরা বুঝতে পারছি, সেটাই আমরা করবো, চাপ নেই। তাহলে পরে আমরা ভলিউমের ক্ষেত্রে কি জানি, মানে দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক যেমন হয় ভলিউমের প্রসারণ গুণাঙ্ক ঠিক তেমনই হয়, আর ক্ষেত্রফলের প্রসারণ গুণাঙ্ক একই রকম হয়। আমি যদি এখানে একটুখানি লিখি যে দৈর্ঘ্যের ক্ষেত্রে LF মানে ফাইনাল লেন্থ ইকুয়াল টু ইনিশিয়াল লেন্থ ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টেম্পারেচারের চেঞ্জ। আমি যদি ক্ষেত্রে লিখি তাহলে কি এটা মানে ক্ষেত্রফল ফাইনাল এরিয়া ইন্টু ইনিশিয়াল এরিয়া ইন্টু 1 প্লাস বিটা
ডেল্টা টি টেম্পারেচার চেঞ্জ। আর ভলিউমের ক্ষেত্রে যদি লিখি ফাইনাল ভলিউম ইকুয়াল টু ইনিশিয়াল ভলিউম ইন্টু 1 প্লাস গামা টু ডেল্টা টি। ক্লিয়ার হয়েছে? এগুলো হচ্ছে ফর্মুলা, আমরা জানি একই রকম জিনিস। এখান থেকে এইটা থেকে তুমি সব করতে পারবে। ওকে, এগুলো আশা করি তোমরা সব বুঝেছো। আমরা এখানে কাজে লাগাবো এইটাকে, কারণ এখানে ডেনসিটির গল্প বলেছে। আমরা ডেনসিটির যে ফর্মটা কেমন হয় সেটা দেখব। আমি বললাম থিওরি বোঝাবো। ক্লিয়ার হয়েছে? তাহলে ভলিউমের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে ভিএফ ইকুয়াল টু ইনিশিয়াল ভলিউম ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি। এখানে আরেকটা কথা বলে দিই তোমাদের সুবিধার্থে, কি আলফা বিটা গামা তাদের মধ্যে রিলেশন কি দেখো। বিটা ইকাল টু তুমি বলবে 2 ইন্টু আলফা, গামা ইকাল টু তুমি বলবে 3 ইন্টু আলফা। এই রিলেশন, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা এইবার দেখো তাহলে এটা পেলাম আমরা। এবার ডেনসিটি কাকে বলছে দেখো। তাহলে তুমি টেম্পারেচার ইনক্রিজ করিয়েছো, তারপরে ডেনসিটি কিন্তু মানে ডেনসিটি চেঞ্জ হয়েছে, ইনক্রিজ করবে ডিক্রিজ করবে আমরা এখনই দেখতে পাবো। এখানে এই ফর্মুলা থেকে দেখেই বুঝতে পারছি ডিক্রিজ করবে, ঠিক আছে ফাইন, অসুবিধা নেই। বাট এইটা তোমার ইনিশিয়াল ডেনসিটি, এটা তোমার কি ফাইনাল ডেনসিটি। তাহলে ফাইনাল ডেনসিটি তুমি কি লিখবে, রো 2 দিয়ে লিখেছো, তুমি রো এফ দিয়ে লিখতে পারো, যা খুশি। সাপোজ রো 2 দিয়ে লিখি, সুতরাং ফাইনাল ডেনসিটি রো 2, এইটা কি বলছে মাস পার ইউনিট ভলিউম। এটাকে ভিএফ বলো বা ভি2 বলো, যা খুশি ভাই, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে তুমি একটা কাজ করো, এটাকে তুমি 2 করে দাও, এইটাকে তুমি 1 করে দাও, তাহলে তোমার সুবিধা হয় বুঝতে। এই ভি2 হচ্ছে তোমার ফাইনাল ভলিউম, ভি1 হচ্ছে তোমার ইনিশিয়াল ভলিউম। তাহলে এখানে তুমি এইটাকে তুমি ভি2 করবে। ক্লিয়ার হয়েছে? এবার তুমি ভি2 ভ্যালু পুট করে দাও। সুতরাং মাস ডিভাইডেড বাই ভি2 কত বলছে দেখো, ভি1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এইখানে দেখো এই যে মাস পার ভি1 এম বাই ভি1, সেটা মানে কি আবার রো 1, হ্যাঁ, এম বাই ভি, এইগুলো স্মল ভি বা ক্যাপিটাল ভি, যা খুশি লেখুন, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, অসুবিধার কিছু নাই। তাহলে এই যে এম বাই ভি1 সেটা মানে কত, রো 1। তাহলে এখানে এম বাই ভি1 সেটাকে তুমি রো 1 লিখতে পারো। সো রো 1 ডিভাইডেড বাই 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি, এটা পাচ্ছি আমরা, তাই না? এই যে 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি, সেটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে কেমন লাগবে দেখতে দেখো। কিছুই না, রো 2 ইকুয়াল টু, তাহলে রো 1 অ্যাজ ইট ইজ থাকলো, এটাকে তুমি লিখবে 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি টু দি পাওয়ার -1, কারণ উপরে আসছে তাহলে -1 হবে। এইবার এই যে গামা ইন্টু ডেল্টা টি, গামা তো ভাই প্রচুর ছোট, 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং অর্ডারে থাকে, -5, 6 এরকম অর্ডারে থাকে। তাকে আবার একটা কিছু দিয়ে গুণ করছো, সেটা আরও ছোট হয়ে যাবে, তাই না? তাহলে এই টার্মটা কিন্তু 1 থেকে ছোট। যেহেতু এটা 1 থেকে ছোট, তাই আমরা এই যে 1 প্লাস 1 থেকে ছোট কোনো একটা রাশি, সেটাকে আমরা বায়োনোমিয়ালে ভাঙতে পারবো। এবার এটাকে যদি আমরা বায়োনোমিয়াল এক্সপ্যানশন করি, তাহলে এটা রো 1, এটা হবে দেখো 1 মাইনাস, এই যে -1 যদি -1 আসলো ইন্টু গামা ইন্টু ডেল্টা টি। তারপরে এখানে চলবে কি হবে, টু দি মানে হোল স্কোয়ার হয়ে যাবে, গামা স্কোয়ার হবে, তারপর গামা টু দি পাওয়ার মানে 3 হবে, গামা কিউব হবে, গামা টু দি পাওয়ার 4 হবে, গামা টু দি পাওয়ার 6 হবে, 5 হবে, 6 হবে, এরকম চলবে। বাট গামা ভাই নিজেতেই ছোট, তাকে যদি আমি এবার হোল স্কোয়ার করি সেটা আরও ছোট হয়ে যাবে, তাকে যদি আমরা কিউব করি সেটা আরও ছোট হয়ে যাবে। তাহলে কি আমরা হায়ার অর্ডার টার্মগুলোকে কি নেগলেক্ট করতে পারি। এখানে কিন্তু অবশ্যই লিখে দেবে কি হায়ার অর্ডার টার্ম will be neglected. ক্লিয়ার হয়েছে? মানে গামা স্কোয়ার, গামা কিউব, গামা টু দি পাওয়ার 5 নিয়ার ইকুয়ালস টু 0। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এটা পেলাম রো 2 ইকুয়াল টু রো 1 ইন্টু 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা টি। ডেল্টা টিটা কি, টেম্পারেচারের চেঞ্জ। এই ফর্মুলা থেকে তুমি কি বুঝতে পারছো বলো? ফর্মুলা থেকে এই যে নেগেটিভ সাইনটা রিপ্রেজেন্ট করছে কি, টেম্পারেচার ইনক্রিজ করার দরুন কি ডেনসিটি কমবে।
বুঝতে পারলে? টেম্পারেচার ইনক্রিজ করার দরুন ডেনসিটি কমবে, এই নেগেটিভ সাইনটা সেটাই রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার হয়েছে? তুমি যদি আরেকটুখানি এটাকে ভাঙার চেষ্টা করো তাহলে তুমি আরও ভালো বুঝতে পারবে। দেখো এইটাকে তুমি এরকমও লিখতে পারো না, যে রো টু ইকুয়াল টু রো ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে দাও মাইনাস রো ওয়ান ইন্টু গামা ইন্টু ডেল্টা টি। তাহলে রো টু মাইনাস রো ওয়ান ইকুয়াল টু মাইনাস রো ওয়ান গামা ইন্টু ডেল্টা টি। দেখো এখানে একটা মাইনাস থাকছে, তাই না? তাহলে মাইনাসটা কি বোঝাচ্ছে? যে কমবে, টেম্পারেচার বাড়লে কমবে। এখান থেকে তুমি ডেল্টা টি ক্যালকুলেট করতে পারো। ডেল্টা টি গেলে তুমি বলবে কত, দেখো এই মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে এদিকে নিয়ে আসলে পরে তাহলে রো ওয়ান মাইনাস রো টু হবে ডিভাইডেড বাই রো ওয়ান, আর এখানে একটা গামা থাকবে। তাহলে রো ওয়ান মাইনাস রো টু, বুঝতে পারলে? তাহলে টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, তো মনে করো 0 থেকে 60 করলে বা যাই খুশি করলে না তুমি, এইখানে দেবে একটা মাইনাস সাইন চলে আসছে। মানে কি হবে দেখো, মাইনাস দেবে, এটা পজিটিভ হবে। মানে এই রো ওয়ানটা কিন্তু তোমার বেশি ভ্যালু, ইনিশিয়ালটা বেশি ভ্যালু, আর রো টুটা তোমার কি কম ভ্যালু। বুঝতে পারলে? এতে এখান থেকে মাইনাস ঢুকিয়ে দিয়েছো, মানে আলটিমেট এখানে একটা মাইনাস থাকে কেন? দেখো এই যে এখানটা তুমি দেখতেই পাচ্ছ, এখানে রো টু তোমার ফাইনাল, এটা কিন্তু কম, রো ওয়ান তোমার বেশি, তাহলে এখানে একটা মাইনাস থাকছে, তাহলে মাইনাস এখানে কেটে যায়। বুঝতে পারলে? তো মানে এই মাইনাসটাই রিপ্রেজেন্ট করে কি কমে যাবে, ডেনসিটিটা কি হবে, কমে যাবে। আচ্ছা, তা কমে যাবে বলেই কিন্তু এখানে একটা নেগেটিভ সাইন এসছে। আর যদি বাড়তো তাহলে এখানে পজিটিভ আসতো, যেরকম ভলিউম বলো, এরিয়া বলো, লেন্থ বলো, তাদের ক্ষেত্রে বাড়ে, তাই এখানে পজিটিভ আসে। তাহলে এটা তোমাকে বুঝতে হতো। এবার কোশ্চেনে কি বলছে দেখো, এবার আর কিছুই নেই। এবার 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ডেনসিটি বলেছে এত, তাহলে 10 ডিগ্রিটা তোমার ইনিশিয়াল আর 60 ডিগ্রি তোমার ফাইনাল। ওকে, তাহলে ইনিশিয়াল তোমার 2.6, ফাইনাল তোমার 2.596। পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। সুতরাং তুমি বলবে এখানে ফাইনালটা কত, 2.596 ইকুয়াল টু ইনিশিয়াল 2.6 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা টি। ডেল্টা টিটা কী হয় বলো? ডেল্টা টি হচ্ছে তোমার কি টেম্পারেচার চেঞ্জ কত, 10 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে এসেছি, তাহলে 60 মাইনাস 10। এটা কি বোঝাতে পারছি? তাহলে এখান থেকে তুমি কি করবে দেখো, এটাকে ভেতরে ঢুকিয়ে দাও, দিয়ে বাইরে নিয়ে চলে আসো, তাহলে 2.596 মাইনাস 2.6 ইকুয়াল টু মাইনাস থাকবে, আর এখানে 10 মাইনাস 60 মানে 50, সুতরাং 50 গামা, আর এখানে 2.6টা গুণ হবে, সুতরাং 2.6। বুঝতে পারলে? এবার 2.6টাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে তুমি বলবে মাইনাস 50 গামা that is equal to 2.596 minus 2.6 divided by 2.6। এই মাইনাসটা বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে তুমি কি পাবে বলো? এখানে তুমি আচ্ছা 50টাকে নিচে নিয়ে চলে আসে, তাহলে গামা ইকুয়ালটা আমরা বলতে পারি, দেখো মাইনাস দিয়ে তো মাল্টিপ্লাই করছি, তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, সুতরাং 2.6 মাইনাস আমরা লিখতে পারি 2.596 ডিভাইডেড বাই 2.6 ইন্টু 50। ওকে, এবার একটা রিলেশন আমি বললাম আগে, গামা আর আলফার মধ্যে একটা রিলেশন রয়েছে। তোমাকে কিন্তু আলফাটা বের করতে বলেছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে বলেছে। যদি তোমাকে বলতো আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করো, তাহলে তুমি এই যে আলফার যে ভ্যালুটা পাবে সেটাই তোমার গামার যে ভ্যালুটা পাচ্ছ তুমি, সেটাই তোমার আনসার হয়ে যেত। কিন্তু তোমাকে যেহেতু আলফা বের করতে বলেছে, তাহলে তুমি এখানে পুট করবে যে 3 আলফা, কারণ গামা ইকুয়ালটা 3 আলফা। বুঝতে পারলে? 2.6 মাইনাস 2.596 ডিভাইডেড বাই 2.6 ইন্টু 50। এবার আলফা ভ্যালু তুমি পুট করো, আলফা ভ্যালু পুট করো বলছি, আলফা ভ্যালু তুমি ক্যালকুলেট করে নাও। 2.6 মাইনাস 2.596 ডিভাইডেড বাই 3 ইন্টু 2.6 ইন্টু 50। এটা তুমি ক্যালকুলেট করো, তোমার আনসার চলে আসবে। বুঝতে পারলে? তোমার যে আনসারটা আসবে সেটা কত, 10.27 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটাই আসে। আমি ক্যালকুলেট করে দেখেছি। 10 পয়েন্ট তোমরা ক্যালকুলেশন করে দেখে নাও, 10.27 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস।
ক্লিয়ার হয়েছে? এইভাবে তোমাকে বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে, তাহলে তুমি প্রবলেমগুলো সব সলভ করতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। এটা খুব ইম্পর্টেন্ট ও ইন্টারেস্টিং কোশ্চেনটা, মানে মজাদার একটা কোশ্চেন। বলছে দুটি রেল স্টেশনের মধ্যে, দুটো রেল স্টেশন তাদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 500 কিলোমিটার। অনেকটা দূরত্ব, 500 কিলোমিটার কিন্তু নেহাত কম না, অনেকটা দূরত্ব। সারা বছর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, মানে 20 থেকে 40 এর মধ্যে ওঠানামা করে। হচ্ছে দুটি স্টেশনের মধ্যে ইস্পাতের রেল লাইন পাতা হলে রেল লাইনের নিরাপত্তার জন্য মোট কতটা ফাঁকা রাখতে হবে, মানে মোট কতটা ফাঁকা রাখতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমি জিনিসটা বলছি, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে। দেখো ভালো করে বোঝো কোশ্চেনটা কি বলছে। কোশ্চেন নাম্বার 8, রাইট? মানে এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন 1 আর এটা একটা স্টেশন 2, এবং এই যে দুটো স্টেশন তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা L ইকুয়াল টু 500 কিলোমিটার। LI ইনিশিয়াল বলে দাও, LI। ওকে, এখান থেকে পুরোটুকুনি ডিস্টেন্স তোমার 500 কিলোমিটার, অনেকটা। যাই হোক, এইবার এটা তো রেল লাইন, তাহলে এটা আরেকটা তুমি রেল লাইনের ড্র করে দাও। রেল লাইন হতে লাগবে দেখতে। তাহলে এই যে একটা রেল লাইন, ইস্পাতের পাথ দেওয়া রয়েছে। এবার বলছে মানে যখন টেম্পারেচার ভ্যারি করে, টেম্পারেচার যখন ইনক্রিজ করে তখন কি হয়, লেন্থ ইনক্রিজ করে, দৈর্ঘ্যের প্রসারণ হয়। তাহলে তুমি যদি রেল লাইনের মধ্যে যদি কোনো ফাঁক না রাখো, মানে এখানে যদি কোনো এরকম ফাঁক না রাখো, তাহলে কিন্তু লাইন কিন্তু বেঁকে যাবে। এরকম কিন্তু কোশ্চেন আসে, কেন রেল লাইনের যে ইস্পাতের পাতের মাঝে মাঝে ফাঁক রাখা হয়, এরকম ফাঁকা কেন করা হয়ে থাকে? ফাঁকা করা হয় কেন? কারণ হচ্ছে গরমের দিনে টেম্পারেচার কি বেড়ে যায়, টেম্পারেচার বাড়লে পরে কি এই যে ইস্পাত এর দৈর্ঘ্যের প্রসারণ হবে, তার দৈর্ঘ্যের বৃদ্ধি হবে। যদি ফাঁক না রাখতাম তাহলে কি দৈর্ঘ্যের বৃদ্ধি হয়ে যেটা জায়গা পেত না, সেটা কি তখন হয়ে যেত, বেঁকে যেত, তাহলে কি ট্রেনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেড়ে যেত। তাই ফাঁক রাখা হয়, তার ফলে কি হয়, যখন টেম্পারেচার ইনক্রিজ করে দৈর্ঘ্যটা বেড়ে গিয়ে এই ফাঁকটা বুঝে যায়, মানে সেরকম হিসেবে ফাঁকটা রাখি আমরা। এবার ক্যালকুলেশন করে আমি দেখাবো যে কতখানি ফাঁক রাখতে হবে আমাদেরকে, ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? মানে টোটাল কতখানি ফাঁক রাখতে হবে। টোটাল বলতে দেখো, ধরো এরকম রয়েছে, তুমি এইখানে কিছুটা রাখলে, এখানে কিছুটা রাখলে, এখানে কিছুটা রাখলে, এরকম রাখবে তুমি টোটাল, বুঝতে পারলে? তাহলে এইভাবে ধরো এখানে তুমি কিছু একটা রেখেছো, কতখানি হলো, এখানে ধরো L1, এখানে ধরো L2, এখানে ধরো L3, এরকম ধরো মনে করো এটা 1, 2, 3 এরকম মিলিয়ে মোট কতখানি ফাঁক আমাকে রাখতে হবে সেটা আমি ক্যালকুলেট করবো। আমি মোটটা পেয়ে গেলে তুমি কি সেই হিসেবে ধরো পেলে মোট, সাপোজ বললাম আমি 100 মিটার পেলে মোট, তাহলে 100 মিটারকে তুমি অনেকগুলো ভাগে ভাগ করতে পারো। যে ভাই আমি এখানে 5 মিটার রাখলাম, কথা বলছি, 5 মিটার তো রাখি না আমরা, সেন্টিমিটার রাখি আমরা, ঠিক আছে? ধরো এখানে তুমি রাখলে 5 সেন্টিমিটার, এখানে তুমি রাখলে 5 সেন্টিমিটার, এখানে তুমি রাখলে 5 সেন্টিমিটার, কিছু দু করে এইভাবে 5 সেন্টিমিটার রাখতে রাখতে 100 মিটার তোমাকে কমপ্লিট করতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমরা কোয়েশ্চেনটা বুঝলাম। তাহলে আমাদের বের করতে হবে কতখানি ফাঁক রাখতে হবে। তাহলে তুমি কি করে বের করবে? কিছুই না, তোমার ইনিশিয়াল যে লেন্থ রয়েছে, ওই যে টেম্পারেচারটা ইনক্রিজ করলো, টেম্পারেচার কত বলেছে, বোধহয় 10 নয় 20 ডিগ্রি ছিল, যতদূর আমার মনে পড়ে। 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করানো হয়েছে, ঠিক বললাম? হ্যাঁ, যদি 20 ডিগ্রি থেকে যদি 40 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচার ইনক্রিজ করি, তার জন্য লেন্থের কি পরিমাণ বৃদ্ধি হবে, তাহলে ফাইনাল লেন্থ কতখানি হবে সেটা বের করে নিই, ঠিক আছে? মানে লেন্থের বা তুমি লেন্থের কি পরিমাণ বৃদ্ধি হবে, এতখানি টেম্পারেচার ইনক্রিজ করার দরুন লেন্থের কি পরিমাণ চেঞ্জ হবে বা বৃদ্ধি হবে, সেই বৃদ্ধিটাই কি তোমার রেল লাইনের ফাঁক রাখতে হবে, বুঝতে পারলে? তুমি এখান থেকে এক চান্সে ডিরেক্ট তুমি বৃদ্ধি বের করতে পারো, মানে ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ ইকুয়ালে তুমি কি বলবো, ইনিশিয়াল লেন্থ ইন্টু এই যে ইস্পাত রয়েছে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু টেম্পারেচার ডিফারেন্স, এটা বলতে পারো তুমি। এই যে
ডিফারেন্সটা করলাম লেন্থের ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটাই তো কতখানি বৃদ্ধি হয়েছে, তাই না? এইভাবে করো, বা তুমি মনে করো সূত্র দিয়ে করবে একদম ডিরেক্ট, তাও করতে পারো যে এল এফ ইকুয়াল টু এল আই ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। এখান থেকে এবার তুমি কি এল আই দিয়ে মাল্টিপ্লাই করবে, দিয়ে এল আইটাকে বাইরে নিয়ে চলে মানে বাদিকে নিয়ে চলে আসবে, তাহলে এল এফ মাইনাস এল আই হবে, একই গল্প, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটাই তোমাকে বের করতে হবে, একদম কিচ্ছু না কোশ্চেনটা, একদম ইজি কোশ্চেন। এল আই মানে কত বলো? 500 হলো। আলফা 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 কত বলেছে বাবা? 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 12 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর টেম্পারেচার ডিফারেন্স 40 মাইনাস কত বলো? 20, মানে 20 হবে। তাহলে এটা যদি ক্যালকুলেট করি কত দেবে বলো তো দেখি? 500 ইন্টু 20 ইন্টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 0.12 কি হবে? কিলোমিটার, কারণ কি 500টা কি ছিল? কিলোমিটারে ছিল। তাহলে এল এফ মাইনাস এল আই কতখানি? 0.12 কিলোমিটার। এটাকে মিটারে নিয়ে চলে আসি, তাহলে এটাকে করবো আমরা কি 1000 দিয়ে মাল্টিপ্লাই, এত মিটার। তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 মানে এখানে হবে 120, ঠিক আছে, এত মিটার। ক্লিয়ার হয়েছে? ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে, অসুবিধা কিছু নেই। তাহলে দেখো টোটাল যে ফাঁক রাখতে হবে রেল লাইনের মধ্যে সেটা কতখানি? 120 মিটার। এবার এই 120 মিটারকে তুমি মানে যে 500 কিলোমিটার যে লেন্থ রয়েছে তার মধ্যে তুমি কিছুটা দূর দূর গিয়ে, ধরো তুমি 2 কিলোমিটার দূরে গিয়ে কিছুটা ফাঁক রাখলে, আরও 1 কিলোমিটার দূরে কিছুটা ফাঁক রাখলে, আর 1 কিলোমিটার দূরে কিছুটা ফাঁক রাখলে, এইভাবে রাখা হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, এরকম নয় যে মানে এক জায়গাতেই তুমি 120 মিটার ফাঁক রেখে দেবে, তাহলে ভাই ট্রেন যাবে কী করে? তো জেনারেল নলেজ, তাই না? আচ্ছা, তাহলে এটাই তোমার কি আনসার, দেখো মিলেছে কিনা উত্তর। হ্যাঁ, 120 মিটার। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এইবার দেখো 9 নম্বর কোশ্চেনটা কি বলছে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট, নতুন একটা কনসেপ্ট এখান থেকে আমরা শিখব। প্রতিবিহিত দোলক, আমি কোশ্চেনটাকে পড়ি তারপরে আমি বলছি। হচ্ছে 5টি সমান দৈর্ঘ্যের L1 ইনভার দণ্ড। এই যে ইনভার কথার অর্থ কী সেটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, আমি এখানেই বলে দিই, ইনভার কথার অর্থ হচ্ছে তোমার লোহা আর নিকেলের সংকর ধাতু। লোহা ও নিকেলের কি সংকর ধাতুকে বলা হয়েছে ইনভার। ইনভারের একটা বৈশিষ্ট্য রয়েছে, সাধারণত ইনভার মানে লোহা আর নিকেলের যে সংকর ধাতু, তাদের টেম্পারেচার ইনক্রিজ করলেও তাদের দৈর্ঘ্যের প্রসারণ হয় না। বাট আমাদের কোশ্চেনে কিন্তু বলেছে হবে, তাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখানে আলফা 1 বলে দিয়েছে। ঠিক আছে, ইন জেনারেল ওয়েতে মানে বেশি হয় না, মানে হয় না বলা ভুল, অল্প, বাট মানে খুবই খুবই অল্প হয় আর কি, এটা বলতে পারো। তাই আমরা অ্যাপ্রক্সিমেট বলি, এটাই বলি যে হয় না। ইনভারের ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ করলেও কোনো দৈর্ঘ্যের প্রসারণ হয় না। ঠিক আছে, আচ্ছা, আর কি বলেছে? বলছে 4টি সমান দৈর্ঘ্যের L2 তামার দণ্ড দিয়ে একটি প্রতিবিহিত দোলক তৈরি করা হলো। প্রতিবিহিত কম্পেনসেটেড এইটা বলা হয়, কম্পেনসেটেড পেন্ডুলাম। ঠিক আছে, প্রতিবিহিত মানে কম্পেনসেটেড দোলক মানে পেন্ডুলাম। আর প্রশ্ন হচ্ছে গিয়ে প্রতিবিহিত দোলক কেন বলছে? নর্মাল যে পেন্ডুলাম সেটাও তো বলতে পারতো। নর্মাল পেন্ডুলাম আর প্রতিবিহিত দোলকের মধ্যে পার্থক্য কী সেটাও আমি বলবো, পুরো থিওরিটা আমি এখানে বোঝাবো, চাপ নেই। তারপরে আমার প্রবলেমটা সলভ করবো। বলছে ইনভার ও তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা 1 আলফা 2 বলে দিয়েছে, হলে হচ্ছে L1 L2 আলফা 1 আলফা 2 এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। তাহলে আগে থিওরিটা বোঝো, মানে যে কম্পেনসেটেড যে পেন্ডুলাম তার থিওরি কী বলছে, সেটা নর্মাল পেন্ডুলামের থেকে কি মানে পার্থক্যটা কি? কোশ্চেন নাম্বার 9 বোধ হয়। আচ্ছা, দেখো
ফিজিক্সটা বোঝো আগে। আমি যদি প্রথমে নর্মাল পেন্ডুলামের কথা যদি বলি, একদম যে নর্মাল যে পেন্ডুলাম আমরা পড়েছি, আমরা জানি পেন্ডুলাম সেটা কি জানি, এখানে একটা রিজিড ওয়াল রয়েছে বা সিলিং অ্যাকচুয়ালি, এর থেকে কি একটা দণ্ড ঝুলছে, একটা রড ঝুলছে, এবং রডের মধ্যে আমরা একটা ববকে কানেক্ট করে দিয়েছি। এই যে রডটা, তার যে লেন্থ হয়, ইফেক্টিভ যে লেন্থ, সেটা কি হয়, একদম সিলিংয়ের যে পয়েন্টে কানেক্ট করেছি সেই কানেকশন পয়েন্ট মানে সাসপেনশন পয়েন্ট থেকে এই যে বডিটা তুমি ধরেছো, যে ববটা তুমি ধরেছো, ববটার যে সেন্টার অফ গ্র্যাভিটি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স, সাসপেনশন পয়েন্ট থেকে ববটার সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটাই তোমার এল ধরা হয়ে থাকে। এর ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা কি, এই ববটা সাধারণত এইভাবে অসিলেট করে, তাই তো, এইভাবে অসিলেট করে। ক্লিয়ার হয়েছে? তার ফলে আমরা একটা টাইম পিরিয়ড পাই টি ইকুয়াল টু 2 পাই। তোমরা যদি এখনও না পড়ে থাকো এটা পড়বে আস্তে আস্তে, বাট ফর্মুলাটা দেখো, √L/g। আগের দিনও হয়তো দেখিয়েছিলাম আমি, এদের একটা প্রবলেম হয়তো করেছিলাম। তাহলে 2 পাই ইন্টু L/g। এল হচ্ছে তোমার ইফেক্টিভ লেন্থ, এই ববের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এই যে সাসপেনশন পয়েন্ট তাদের মধ্যবর্তী ডিস্টেন্স, আর জি হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে অভিকর্ষণের ত্বরণ। এটা তোমার টাইম পিরিয়ড। এইবার ঘটনাটা কি হয় দেখো, এখানে দেখো এল রয়েছে, তাই না? কি হয় যদি তুমি মানে গরমকাল দেখো, গরমকাল এবং যদি শীতকালের কথা যদি তুমি মানে ভাবো, গরমকালের ক্ষেত্রে কি টেম্পারেচার বেশি হয়, গরমকালের ক্ষেত্রে টেম্পারেচারটা ধরো বেশি থাকে, তাই তো? টেম্পারেচার বেশি হলে পরে দৈর্ঘ্যের কী হবে, প্রসারণ হবে। দৈর্ঘ্যের প্রসারণ হয় মানে এলটা কি ইনক্রিজ করবে, মানে এই ববটা যে এখানে রয়েছে সেটা কি তখন দেখা যেত কি এইখানে রয়েছে ববটা, দৈর্ঘ্যের প্রসারণ হয়েছে। তার মানে দৈর্ঘ্যের যদি প্রসারণ হয়, ভালো করে বুঝতে হবে এখানটা, হ্যাঁ দেখো, দৈর্ঘ্যের প্রসারণ হচ্ছে মানে এলটা বেড়ে গেছে, তাহলে এল বাড়ার দরুন কিন্তু টিটাও কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? টাইম পিরিয়ডটাও বেড়ে যাচ্ছে। টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে কি, টাইম পিরিয়ড কাকে বলে, একবার কমপ্লিট অসিলেশন করতে যেটা সময় লাগে সেটাকে টাইম পিরিয়ড বলে। মানে এইবারটা এইখান থেকে এই আসলো, এই গেল, আবার এই এলো, এই একবার কমপ্লিট অসিলেশন হলো, মানে যে পয়েন্ট থেকে গেছে ঠিক সেই পয়েন্টে আবার ফিরে আসলো এবং তাদের ডিরেকশনটা সেম থাকলো, মানে একই দশায় থাকবে, সেটাকেই বলে তার কি টাইম পিরিয়ড। তাহলে পরে একটা কমপ্লিট অসিলেশন করতে যে সময় লাগে সেটাকে বলে আমরা টাইম পিরিয়ড, বুঝলাম। এবার বলছে টেম্পারেচার বাড়ার দরুন এল বাড়ছে, এল বাড়ার দরুন টাইম পিরিয়ড বেড়েছে। টাইম পিরিয়ড বাড়া মানে কি, এইখান থেকে এই আসবে, এই গেল, আবার এইখানে আসতে সময়টা কি বেশি লাগবে। সময়টা যদি বেশি লাগে তাহলে ঘড়িটা কী হলো, স্লো হয়ে গেল না? এটা কিন্তু আমাদের কি স্লো ঘড়ি দিচ্ছে, তাই না? আবার দেখো, আমি যদি শীতকালের কথা যদি বলি, শীতকালে মানে টেম্পারেচার লো হলে পরে এল আবার কমে যাবে, মানে এখানে ছিল সেটা আবার কি এইখানে হয়ে গেল, কমে গেল। বুঝতে পারলে কথাটা আমার? কমে গেলে এল কমে গেলে টিও কমে যাবে, টি কমে যাচ্ছে মানে টাইম পিরিয়ড কম, তো মানে কি একবার অসিলেশন করতে কম সময় লাগছে, একবার অসিলেশন করতে কম সময় লাগছে, মানে গেলে একবার অসিলেশন করতে কম সময় লাগছে, তার মানে কি ঘড়িটা ফাস্ট হয়ে গেল, ঘড়িটা ফাস্ট হয়ে গেল। তাহলে দেখো খুবই বড় একটা সমস্যা, গ্রীষ্মকালে কি ঘড়ি স্লো চলে, মানে স্লো হয়ে যায়, আর শীতকালে কিন্তু মানে শীতকালে কিন্তু কি বলে ফাস্ট হয়ে যায়। তাহলে তুমি তো সঠিক মাপ পাবেই না, সঠিক টাইম তুমি পাবেই না, তাই না? মানে তুমি সঠিক টাইম পাবে না। ধরো তুমি পরীক্ষা দিতে গেলে দেখা গেলো শীতকালে পরীক্ষা দিতে গেলে দেখা গেলো টাইম তাড়াতাড়ি চলে গেল, মানে টাইম তাড়াতাড়ি চলে গেল, ঘড়ি ফাস্ট চলছে, বুঝতে পারলে? তাহলে একটা সমস্যা, এই সমস্যাটাকে তো সলভ করতে হবে না? এটা সলভ করার জন্যই তো নতুন ধরনের পেন্ডুলাম তৈরি করা হলো, যেটাতে ঘড়ি বানানো হবে। সেটাকে বলা হচ্ছে কম্পেনসেটেড পেন্ডুলাম, প্রতিবিহিত দোলক। সেটা কেমন দেখো, তাহলে কম্পেনসেটেড পেন্ডুলাম, ভাই বোঝো, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বোঝো, ঠিক আছে? তাহলে তুমি সমস্ত কিছু করতে পারবে। পেন্ডুলামটা ঠিক এইরকম, দেখো আমি অত ভালো ছবি আঁকতে পারি না, চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য।
এইখানে একটা মানে পয়েন্ট কানেক্ট করে দিয়েছি আমরা, ঠিক আছে। কি করেছি দেখো, এর সাথে এটা এটা সিলিং বলতে পারো তুমি। এইখানে একটা রড দেওয়া আছে, এখানে একটা রড, একটুখানি বড় করে দিই। এই একটা রড আছে এখানে, সেটা লোহা হতে পারে, নিকেল হতে পারে, ইনভার হতে পারে, তামা হতে পারে, যা খুশি হতে পারে। আর এদের মধ্যে একটা কানেকশন রয়েছে, জাস্ট এমনি কানেকশন দিয়ে এইখানে একটা একটুখানি এইভাবে করি, হ্যাঁ এইখানে, সরি এটাকে অন্য কালিতে দেখায় তাহলে সুবিধা হবে। এখানে আরেকটা রড রয়েছে, সেটা ডিফারেন্ট। এটা এটা মনে করো মানে যে রড রয়েছে মানে তার হচ্ছে লেন্থ সাপোজ ধরলাম এল এ, এই লেন্থ কী ধরলাম আমি, এল এ ধরলাম, আর এটা ধরলাম আমি এল বি, এবং এর যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটা বললাম আলফা এ, আর এর ক্ষেত্রে বললাম আমি এল বি আর আলফা বি। দুটো আলাদা মেটেরিয়ালের তৈরি হতে পারে, ধরলাম দুটো আলাদা মেটেরিয়ালের তৈরি। এইবার কি করলাম, এইখানে আমি ববটাকে কানেক্ট করে দিলাম, এটা বব আমার। এইখানে কিন্তু আবার দেখো এর সাথে কিন্তু ডিরেক্ট কোনো রড দিয়ে কিন্তু আমি কানেকশন দিইনি, এর সাথে কিন্তু কোনো ডিরেক্ট কানেকশন দিইনি, এটা তোমার ও ধরে নাও। আর এর যে সেন্টারটা এইখানে রয়েছে, তো এইখানে তোমার সেন্টারটা রয়েছে, সেন্টার অফ গ্র্যাভিটি, সেটাকে তুমি জি কনসিডার করো, হলো। তাহলে দেখো ঘটনাটা কী হবে, এটাও কিন্তু একটা পেন্ডুলাম। এবারে কি এই ব্যাটা এই দিকে এরকম এ ঘুরবে এদিক ওদিক করে, এ যদি এদিক ওদিক করে ঘুরে তখনই তো এটা অসিলেট করবে, তখন তো সে এরকমভাবে অসিলেট করবে, তাই না? তাহলে কি এটা একটা পেন্ডুলাম হয়ে গেল, বাট তার থেকে কিন্তু আলাদা। এবার এরকম কেন করলাম, এবং এই যে কম্পেনসেটেড পেন্ডুলাম আর যে নর্মাল পেন্ডুলাম তাদের মধ্যে পার্থক্যটা বা কী, তাই না? বুঝবো আমরা প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বুঝবো। দেখো আমাকে একটা কথা বলো, তাহলে এইখান থেকে এই যে সাসপেনশন পয়েন্ট থেকে যে সেন্টার অফ গ্র্যাভিটি, মানে যে ববটার যে সেন্টার অফ গ্র্যাভিটি তাদের মধ্যে যে ডিস্টেন্স মানে ইফেক্টিভ যে লেন্থ সেটা কতখানি? সিম্পল জিনিস, এখান থেকে এইটুকুনি বাবা এল বি এল এ, আর এখান থেকে এল বি, তাহলে এইটুকুনি কত হবে? এইটুকুনি এল এ মাইনাস এল বি, তাহলে ইফেক্টিভ লেন্থ এল ইকুয়াল টু এল এ মাইনাস এল বি। ক্লিয়ার হয়েছে? এটা একটা নর্মাল টেম্পারেচার আমি ক্যান্সেল করলাম। এইবার এই যে কম্পেনসেটেড পেন্ডুলাম তার যে শর্ত বা কন্ডিশন সেটা কি বলছে দেখো। ধরো আমি একটা টেম্পারেচার ইনক্রিজ করেছি, টেম্পারেচার টি ডিগ্রি সেলসিয়াস, এর ক্ষেত্রেও টেম্পারেচার টি ডিগ্রি সেলসিয়াস, এর ক্ষেত্রেও কিন্তু টি ডিগ্রি সেলসিয়াস, মানে এ একটা রড একটা বি একটা রড, তাহলে দুটো আলাদা রডের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার আমি টি ইনক্রিজ করেছি। তাহলে এর ক্ষেত্রে টি ইনক্রিজ করার দরুন এর লেন্থ হয়ে গেছে এল এ প্রাইম, আর এর ক্ষেত্রে হয়ে গেছে এল বি প্রাইম। তাহলে কি হয়েছে, এল এ প্রাইম মাইনাস এল বি প্রাইম, এটা টি ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করার দরুন, টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার দরুন। এইবার ক্রাইটেরিয়া বলছে দেখো এইটুকুনি লেন্থ সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে কি এই দুটো কি অবশ্যই সেম হতে হবে, তবেই তো কনস্ট্যান্ট থাকবে। কথাটা কি বোঝাতে পারছি আমি? দেখো তাহলে এইটুকুনিকে যদি তোমার কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে কি এর লেন্থ যতখানি বাড়লো অসুবিধা নেই, এর লেন্থও বাড়লো অসুবিধা নেই, কিন্তু এমনভাবে বাড়ুক যার ফলে কি এলটা কনস্ট্যান্ট থাকে, এলটা। তার মানে কি ইনিশিয়ালি যদি ধরো এই যে ডিফারেন্সটা এইটুকুনি কি এল এ মাইনাস এল বি এইটা, তাই তো। আর ফাইনালি কি দেখলাম যে টেম্পারেচার টি ইনক্রিজ করার ধরুন এর এল এ প্রাইম হয়েছে এর এল বি প্রাইম হয়েছে, তাহলে এটা। তাহলে এরা দুজনে যদি সমান হয় শর্তানুসারে যদি বলি আমি, শর্তানুসারে, তাহলে এটা কন্ডিশন অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে শর্তানুসারে না লিখে জাস্ট কন্ডিশন লিখে আমি, তাহলে বেশি সুবিধা হবে তোমাদের, মানে ফিজিক্সটা বলছি না।
কন্ডিশন কি বলছে নাকি এল এ মাইনাস এল বি ইকুয়াল টু এল এ প্রাইম মাইনাস এল বি প্রাইম, এটা হতে হবে একদম বেসিক যে ইয়েটা কন্ডিশন, সেটা কি এদের যে ডিফারেন্সটা ইফেক্টিভ লেন্থ থেকে সেম থাকতে হবে সবসময়, যাই হোক না কেন সমস্ত ক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ লেন্থ থেকে সেম থাকতে হবে। বুঝলাম। তাহলে এখান থেকে তুমি একটুখানি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি কি বলতে পারো দেখো, সুতরাং তুমি বলতে পারো যে এল এটাকে ডান দিকে নিয়ে নাও আর এল বি প্রাইমটাকে বাঁ দিকে নিয়ে আসো। তাহলে বাঁ দিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে এল বি প্রাইম, আর এখানে মাইনাস এল বি থাকবে পরে, ইকুয়াল টু এখানে এল এ প্রাইম মাইনাস এল এ থাকবে। ক্লিয়ার হয়েছে? ওকে, এটাকে তুমি এরকম বলতে পারো যে এল এ প্রাইম মাইনাস এল এ দ্যাট ইজ ইকুয়াল টু এল বি প্রাইম মাইনাস এল বি। ওকে, এইবার দেখো এই জিনিসটা যেটা করলাম সেটা কি এল এ প্রাইম মাইনাস এল এ, তার মানে এই লেন্থের চেঞ্জ দেখছো না তুমি এটা, তাহলে এই লেন্থের কি টেম্পারেচার ইনক্রিজ করার দরুন এর লেন্থ হয়ে গেছে এল এ প্রাইম, আর ইনিশিয়াল ছিল এল এ, তাহলে এদের যে ডিফারেন্সটা সেটা কি এই যে এ রডটা তার কতখানি লেন্থের বৃদ্ধি হয়েছে সেটা রিপ্রেজেন্ট করছে, তাই না? তাহলে এটা কি তার বৃদ্ধিটা রিপ্রেজেন্ট করছে, তাহলে বৃদ্ধি সেটা আমার ফর্মুলা জেনে আবার কি হয় বলো, ইনিশিয়াল লেন্থ ইন্টু এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু টেম্পারেচারের ডিফারেন্স ডেল্টা টি। মনে করো প্রথম ইনিশিয়াল টেম্পারেচার সামথিং কিছু একটা ছিল, 1 ডিগ্রি হোক 2 ডিগ্রি হোক 5 ডিগ্রি হোক কিছু একটা ছিল, তাহলে চেঞ্জ লিখবো আমরা টেম্পারেচার, তার মানে কি ফাইনাল টেম্পারেচার কত টি, টি মাইনাস ইনিশিয়াল যা ছিল সেটা, তাই ডেল্টা টি লিখলাম আমি, ইকুয়াল টু এর ক্ষেত্রেও কি এটা তো তাই বাবা, বি রডটার ক্ষেত্রে কি লেন্থের চেঞ্জ এটা, তাই না, কতখানি ইনক্রিজ হচ্ছে সেটা, যেহেতু এখানে ইনক্রিজই হচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ করলে পরে ইনক্রিজই হয়, তাহলে এখানে তুমি লিখবে এল বি ইন্টু আলফা বি ইন্টু ডেল্টা টি। ইজ ইট ক্লিয়ার? তাহলে এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে ডেল্টা টি ক্যান্সেল করতে পারো, সুতরাং তুমি এখানে বলতে পারো যে এল এ ইন্টু আলফা এ দ্যাট ইজ ইকুয়াল টু এল বি ইন্টু আলফা বি। তাহলে এটা তোমার একটা কন্ডিশন যে এল এ বাই এল বি ইকুয়াল টু আলফা বি বাই আলফা এ, তাহলে এইটাই কি প্রতিবিহিত দোলকের কন্ডিশন, কম্পেনসেটেড পেন্ডুলামের কন্ডিশন। দুটো রডের যে রেশিও সেটা কি হতে হবে দেখো, ইনভার্সলি আলফা মানে তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হতে হবে, বুঝতে পারলে? তাহলে এই রডের দৈর্ঘ্য বা এই রডের দৈর্ঘ্য ইকুয়াল টু এই রডের আলফা বা এই রডের আলফা, সেই রেশিও থেকে তুমি বলতে পারবে। তাহলে এটা হচ্ছে আমার কন্ডিশন। দেখো একটা এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ একটা এক্সাম্পল নিই, ধরো আলফা বির ভ্যালু তোমাকে বলছে এরকম 18 ধরলাম, 18 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, আর আলফা এ ধরলাম সাপোজ 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এদের রেশিও যদি করো দেখো, ধরো তুমি দুটো রড নিয়েছো, তুমি একটা এটা তোমার ধরো কিছু একটা, এটা কার ক্ষেত্রে হয় ভুলে গেছি আমি, যাই হোক তামার ক্ষেত্রে মনে করো এটা, আর এটা মনে করো ইস্পাতের ক্ষেত্রে, ঠিক আছে, ইস্পাত আর তামা নিয়েছো তুমি, তাহলে তুমি কি বুঝবে যে তাদের লেন্থ কতখানি হওয়া দরকার, তাহলে তুমি এখানে এই ফর্মুলাটা বসিয়ে দেবে এল এ বাই এল বি ইকুয়াল টু, তাহলে আলফা বি বাই আলফা এ হবে, তাহলে আলফা বির ভ্যালু কত দেখো 18 × 10⁻⁶, এটা 12 × 10⁻⁶, তাহলে 10⁻⁶, 10⁻⁶ ক্যান্সেল হবে, এখানে কাটাকাটি করলে পরে 3 × 6 = 18, 3 থাকবে আর 6 × 2 = 12 মানে 2 থাকবে, সুতরাং এল এ বাই এল বি তার রেশিওটা কত হবে দেখো 3/2, মানে কি এল এ ইস টু এল বি তুমি বলবে 3:2, তার মানে এল এর ভ্যালু যদি তুমি 30 নাও, 30 মিটার 30 সেন্টিমিটার যাই নাও না কেন তুমি, তাহলে এল বির ভ্যালু তোমার নিতে হবে 20 সেন্টিমিটার, বুঝতে পারলে? এল এর ভ্যালু যদি ধরো তুমি মানে কি বলবো 1 মিটার নাও, তাহলে 1 × 3 মানে 3 মিটার নিচ্ছ তুমি, তাহলে তোমার এল বি হলো কিন্তু 2 মিটার হতে হবে, বুঝতে পারলে? তাহলে এইভাবে এই রেশিওটা তোমাকে, এই রেশিওতে তোমাকে নিতে হবে লেন্থগুলো, তবে কিন্তু তুমি কম্পেনসেটেড পেন্ডুলাম বানাতে পারবে, তবে সেটা কাজ করবে। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের কোশ্চেনটা কী বলছে দেখো, এতক্ষণ পর্যন্ত থিওরি হলো, এবার আমাদের যে কোশ্চেনটা সেটা এখনই সলভ হয়ে যাবে।
আচ্ছা দেখা যাক এইখানে। আচ্ছা উত্তরটা আচ্ছা দেখা যাক কী আসে। যে 5টি সমান দৈর্ঘ্যের L1 ইনভার্ট দণ্ড আর 4টি সমান দৈর্ঘ্যের L2 তামার দণ্ড দিয়ে একটি প্রতিবিহিত দোলক তৈরি করা হলো। তাহলে 5টি ইনভার নিয়েছি, আর মানে দুটো ডিফারেন্ট মেটেরিয়াল, দেখো দুটো ডিফারেন্ট মেটাল রয়েছে, একটা ইনভার রয়েছে একটা তামা রয়েছে। তাহলে কোশ্চেন তুমি এরকমভাবে ভাবো, তাহলে একটা ইনভার মানে এখানটা এটা এটা মনে করো ইনভার, আর এটা মনে করো তামা, তার মধ্যে একটা কানেকশন রয়েছে, আর এইখানে পেন্ডুলামটা এই বকটা রয়েছে, ঠিক আছে, এটা কানেক্টেড, এইখানটায় তোমার এটা রয়েছে। তাহলে তাহলে এইটা বলছে 5খানা ইনভার দিয়ে, মানে 5খানা মানে কি 5 × L1, তাহলে টোটাল লেন্থ। আর এর ক্ষেত্রে দেখো 4 × L2 যে তামারটা, মানে 5টা সমান ইনভার দণ্ড নেওয়া হয়েছে আর 4খানা সমান তামার দণ্ড নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে এটা ইফেক্টিভ লেন্থ সরি এল, সেটা কতক্ষণ হয় বলো ইফেক্টিভ লেন্থটা? তুমি বলবে 5L1 - 4L2, এটা তোমার ইফেক্টিভ লেন্থ হবে। বুঝতে পারলে? আচ্ছা এবার তুমি কি করলে দেখো, টেম্পারেচার তুমি ইনক্রিজ করলে, তার ফলে কি এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে আলফা। তাহলে এর টেম্পারেচার ইনক্রিজ করে যাই হোক না কেন একটা ইনক্রিজ করে, তার ফলে কি এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α1 আর এর ক্ষেত্রে α2 লিখলে তুমি। ক্লিয়ার? তাহলে পরে যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করো, এক সেকেন্ড, যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করো তাহলে কি হয় বলো? টেম্পারেচার ইনক্রিজ করলে পরে দৈর্ঘ্যের প্রসারণ হবে, তাহলে ফাইনাল একটা লেন্থ পাবে তুমি। মানে এটা ধরো এরকম বলি, L1 প্রাইম মাইনাস L1 ইকুয়াল টু L2 প্রাইম মাইনাস L2, শর্তানুসারে এটা হওয়া দরকার, তাই তো? তাহলে এখান থেকে তুমি বলতে পারো এটা মানে কত আবার ইনিশিয়াল লেন্থ কতখানি, এখানে ইনিশিয়াল লেন্থই কিন্তু এখানে 5L1, তাই না? এখানে যে আমি এটা ফর্মুলা আকারে লিখলাম আর কি। তাহলে এই যে L1 বা এটাকে তুমি এরকম 1 করে দাও, কনফিউশন যাতে না ক্রিয়েট হয়। এই L11টা তোমার ইনিশিয়াল লেন্থ, বা তুমি এটাকে আই করে দাও তাহলে আরও সুবিধা হবে, নাই করলে আবার দুটো এক হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা কিছু না, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা ইনিশিয়াল লেন্থ, এখানে ইনিশিয়াল লেন্থ কতখানি 5L1, তাহলে ডিফারেন্স যে সূত্রটা হয় সেটা কতখানি হয় দেখো, ইনিশিয়াল লেন্থ মানে 5L1 ইন্টু α1 ইন্টু টেম্পারেচারের চেঞ্জ ইকুয়াল টু, এইখানে তুমি একই রকম বলবে ইনিশিয়াল লেন্থ মানে 4L2 ইন্টু α2 ইন্টু টেম্পারেচারের চেঞ্জ। দেখো টেম্পারেচার তো ভাই সেম চেঞ্জ করেছি আমরা, তাহলে কেটে গেল। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী থাকছে পরে, 5L1 α1 ইকুয়াল টু 4L2 α2, এটা পড়ে থাকছে। তাহলে তুমি যেমন নিয়েছো সেই অনুসারে এরকম হতে হবে, ঠিক আছে? বাট উত্তরটা বোধ হয় একটু অন্য দেখলাম, 3L1 α1 2L2 α2, এটা তো আসছে না, কারণ এটা আসবে যদি তুমি দেখো এই 5-এর জায়গায় তুমি এটা যদি 6 কনসিডার করো তাহলে তোমার আনসারটা মিলে যাবে। কোশ্চেনে আই থিঙ্ক ভুল রয়েছে, এই 5 না হয় এখানটা 6 হওয়া উচিত, তবে 3:2 হবে। 5 না হয় এটা 6 হওয়া উচিত, তাহলে কিন্তু 3:2 হবে। বুঝতে পারলে? দেখো 3:2 হবে, মানে যাই হোক সেটা কোনো ব্যাপার না। এখানে 5 হলে পরে এখানটা তোমার 5 আসবে আর এখানে তোমার 4 আসবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে একই উপাদান বিশিষ্ট দুটি পিতলের দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে L এবং 2L এবং ব্যাসার্ধ যথাক্রমে 2R and R। বলছে এদের একই তাপমাত্রায় উত্তপ্ত করলে আয়তন বৃদ্ধির অনুপাত কত হবে? তাহলে তাদের দৈর্ঘ্য বলে দিয়েছে এবং রেডিয়াস বলে দিয়েছে, তুমি ভলিউম বের করতে পারবে, কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাহলে দেখো এদের ইনিশিয়াল ভলিউম তুমি বের করে নাও। এখানে আয়তন বৃদ্ধির অনুপাত বের করতে বলেছে, আয়তন বৃদ্ধির অনুপাত কতখানি আয়তন বৃদ্ধি করবে। তাহলে একই উপাদানে দুটি পিতলের দণ্ড নেওয়া হয়েছে, তাই তো?
10 নম্বর কোশ্চেনটা, দুটি পিতলের দণ্ড দেওয়া হয়েছে, একটা লেন্থ এল অ্যান্ড রেডিয়াস 2r, আর একটা লেন্থ 2l অ্যান্ড রেডিয়াস r, তাই তো? l 2r 2l r, ওকে ফাইন, অসুবিধা নেই। তাহলে এই যে দণ্ড মানে তুমি এরকম ভাবতে পারো, ইমাজিন করো এরকম একটা সিলিন্ড্রিকাল শেপের কিছু একটা রয়েছে এরকম, হলো? তাহলে এর ক্ষেত্রে ভলিউম কতখানি বলো? V1 তুমি ক্যালকুলেট করতে পারবে। ভলিউম বলছে পাই আর স্কোয়ার ইন্টু এল, পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে 2r তার হোল স্কোয়ার ইন্টু এল। তাহলে এখানে 4 আসবে, 4 পাই আর স্কোয়ার ইন্টু এল, এটা তোমার ভলিউম পেলে তুমি। সিমিলারলি এর ভলিউম কত হবে বলো? পাই ইন্টু আর স্কোয়ার এল মানে 2l। তাহলে V2 ভলিউম of this rod that is equal to 2 pi r square l, এটা 1 নম্বর নাম দাও, এটাকে তুমি 2 নম্বর নাম দাও, ওকে? তাহলে এবার ধর টেম্পারেচার তুমি ইনক্রিজ করছো, এবার টেম্পারেচার ইনক্রিজ করো মানে একই তাপমাত্রায় তুমি উত্তপ্ত করলে, তার ফলে কি বৃদ্ধিটার অনুপাত কত হবে? তাহলে এটাকে তুমি যখন মানে টেম্পারেচার যখন দেবে, একে যখন টেম্পারেচার দেওয়া হবে, একে ধর টি ডিগ্রি সেলসিয়াস দিলে একেও কিন্তু তুমি টি ডিগ্রি সেলসিয়াসই দেবে, কারণ একই কিন্তু টেম্পারেচার দিতে বলেছে। তাহলে দেওয়ার ফলে কি এর একটা ফাইনাল ভলিউম হয়, মানে ভলিউমের চেঞ্জ হবে। ভলিউমের চেঞ্জ মানে কি? V1 প্রাইম মাইনাস V1 ইকুয়াল টু ইনিশিয়াল ভলিউম। এর ভলিউম যেহেতু বলছি, তাহলে কি বলে ভলিউম গুণাঙ্ক গামা হবে, কিন্তু টেম্পারেচার চেঞ্জ সেটা কি ধরো ডেল্টা টি। ইনিশিয়াল কতখানি টেম্পারেচার ছিল সব আমি জানি না, বা জানতে পারো, অসুবিধা কিছু নেই, বা শুধু তুমি টিউ লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, ডেল্টা টি লিখলে কি বেশি সুবিধা হয়, কারণ টেম্পারেচার চেঞ্জটাকে বোঝায়, হ্যাঁ, মানে ফাইনাল টেম্পারেচার আর আগে যা ছিল সেটা, মানে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, ওকে? সিমিলারলি এখানেও ভলিউমে চেঞ্জ হবে, সুতরাং V2 মাইনাস V1 সরি V2 ইকুয়াল টু বলো ইনিশিয়াল ভলিউম V2 ইন্টু গামা ইন্টু টেম্পারেচার চেঞ্জ। আচ্ছা, গামা টেম্পারেচার চেঞ্জ। আচ্ছা, একটা কথা বলি, যেহেতু দুটোই কিন্তু সেম মেটেরিয়াল, তার জন্য কিন্তু এদের যে ভলিউম প্রসারণ গুণাঙ্ক মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা কিন্তু সেমই থাকবে, সেম তো, সেম মেটেরিয়াল সেম থাকবে। এবার আমাদের বের করতে বলেছে দ্য রেশিও, তাহলে এটাকে আমি সাপোজ ডেল্টা V1 ধরি, এটাকে আমি সাপোজ ডেল্টা V2 ধরি, তাহলে একটু সুবিধা হবে, মানে সুবিধা বলতে কি সেরকম কিছুই না। তাহলে এদের রেশিও মানে ডেল্টা V1 বাই ডেল্টা V2 ইকুয়াল টু, তাহলে এখানে লিখবে V1 গামা ইন্টু ডেল্টা টি ডিভাইডেড বাই V2 গামা ইন্টু ডেল্টা টি। তাহলে কেটে যাবে, এইটুকুনি কাটলো। V1 মানে তুমি লিখবে পাই আর 4 পাই আর স্কোয়ার ইন্টু এল, আর V2 মানে তুমি পেয়েছো 2 পাই আর স্কোয়ার ইন্টু এল। তাহলে পাই আর স্কোয়ার এল কেটে যাবে, তাহলে থাকবে কত দেখো 4/2 মানে তুমি বলবে 2/1 মানে তুমি বলবে ভাই ডেল্টা V1 ইস টু ডেল্টা V2 দ্যাট ইজ ইকুয়াল টু 2:1। এই তো সিম্পল জিনিস, কিচ্ছু নাই, বুঝতে পারলে বাবা? তাহলে 2:1 মিলে গেছে। ইয়া, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে? নেক্সট কোয়েশ্চেন এটা বলছে 1 মিলিমিটার ব্যাসার্ধের একটি ইস্পাতের তার 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দুটি দীর্ঘ অবলম্বনের মধ্যে ঠিক টান করে আটকানো আছে। আমি ছবিটা আঁকছি আরও বুঝতে পারবে। বলছে উষ্ণতা কমে 10 ডিগ্রি সেলসিয়াস হলে তারে কত টান উৎপন্ন হবে? ফিজিক্সটা বোঝো। এটা লাস্ট কোশ্চেন নাম্বার 11। এরকম রিজিড ওয়াল রয়েছে আমাদের, ওকে? এটা রিজিড ওয়াল, এটা আমাদের এইখানে তুমি একটা দড়ি মানে তার তুমি লাগিয়ে রেখেছো, পুরো টান করে তার লাগিয়ে রেখে দিয়েছো, ক্লিয়ার হয়েছে? তারটার রেডিয়াস তোমাকে বলে দিয়েছে আর ইকুয়াল টু 1 মিলিমিটার, কোনো অসুবিধা নেই। এইবার এর যখন তুমি বেঁধেছো তখন টেম্পারেচার ছিল 20 ডিগ্রি সেলসিয়াস,
ঠিক আছে। ইনিশিয়াল টেম্পারেচারটা তোমার 20 ডিগ্রি সেলসিয়াস, মানে টি আই, মানে টি স্মল টি আই যদি করি আমরা, স্মল টি আই তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। আর ফাইনাল টি যেটা হচ্ছে সেটা 10 ডিগ্রি সেলসিয়াস, মানে টেম্পারেচার কি ডিক্রিজ করেছে, টেম্পারেচার ডিক্রিজ করেছে। ফাইন, অসুবিধা, টেম্পারেচার কমছে। টেম্পারেচার কমলে কি হয় বাবা, দৈর্ঘ্যের প্রসারণ হয় না সংকোচন হয়? সংকোচন হবে। তাহলে এখানে কিন্তু কমে যাবে। যদি দৈর্ঘ্য যদি কমে সেটাকে আরও টান টান হয়ে যাবে। তাহলে কি এই যে পয়েন্টের সাথে কানেক্ট হয়ে আছে তাহলে সেই পয়েন্টে কি অনেকটা বেশি ফোর্স কাজে লাগাবে। তাহলে সেই ফোর্সের মানটা কত সেটা তুমি বের করতে পারো। সেটা কী করে বের করবে? আমরা কি বলে থার্মাল স্ট্রেস পড়েছিলাম, থার্মাল স্ট্রেস, তাই না? সেখানে আমরা ইয়ং মডুলাসের ডেফিনেশন দেখেছিলাম। ইয়ং মডুলাসের ডেফিনেশন কী বলছে? স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন। বুঝে বুঝে পড়ো বাবা। সুতরাং y ইকুয়াল টু স্ট্রেস মানে কত বলো? ফোর্স পার ইউনিট এরিয়া ডিভাইড বাই স্ট্রেন মানে চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, তাই না? এইবার আমরা তো পড়ছি তাপীয় প্রসারণ, মানে তাপের সাহায্যে প্রসারণ দেখছি আমরা, তাই না? তাহলে চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ মানে কত? চেঞ্জ ইন লেন্থ মানে লেন্থের চেঞ্জ, সেটা কি হয়? আলফা ইন্টু ইনিশিয়াল লেন্থ ইন্টু টেম্পারেচারের ডিফারেন্স। তাহলে ডেল্টা এল বাই এল চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ দ্যাট ইজ ইকুয়াল টু আলফা ইন্টু ডেল্টা টি। এটাকে তুমি 1 নম্বর নাম দাও। সুতরাং ফ্রম 1 উই ক্যান রাইট, তাহলে আমরা কি লিখতে পারি বলো? ইয়ং মডুলাস দ্যাট ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া দ্যাট ইজ ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল, সেটা মানে কত? আলফা ইন্টু ডেল্টা টি। তোমার ভাই ফোর্স বের করতে হবে, কারণ কতখানি টান, দ্যাট ইজ দ্য ফোর্স। ওকে, সুতরাং এফ ইকুয়াল টু তুমি বলবে, সরি এটা নিচে চলে আসবে। সুতরাং ওয়াই ইন্টু এ হচ্ছে এরিয়া, আলফা ইন্টু ডেল্টা টি। যদি তোমাকে প্রেশার বের করতে বলতো তাহলে তুমি কি করতে বলো তো? এফ বাই এ ক্যালকুলেট করতে, কতখানি প্রেশার কাজ করছে। কিন্তু তোমাকে ফোর্স বা টানই বের করতে বলেছে। তাহলে এইখানে তুমি সব ভ্যালু পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে। ওয়াই হচ্ছে তোমার ইয়ং মডুলাস, আর এ, আচ্ছা এর গল্পটা বলে দিই। এ হচ্ছে তোমার এরিয়া হবে, তাই তো? এরিয়াটা কী হয় বলো? পাই ইন্টু আর স্কোয়ার। বাট আর ইকুয়াল টু তোমাকে বলে দিয়েছে 1 মিলিমিটার, এটাকে বাবা তোমাকে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে কী করো? তুমি 10⁻³ মিটার করবে। তাহলে তোমার পায়ের ভ্যালু আসবে 10⁻³ তার হোল স্কোয়ার, মানে 10⁻⁶, তাই তো? তাহলে এখানে তুমি সব ভ্যালু পুট করো। সুতরাং ওয়াইয়ের ভ্যালু তুমি আগে দেখে নাও কত আছে। 2 × 10⁻11, 2 × 10⁻11, 2 × 10⁻11, 2 × 10⁻11 ইন্টু আলফা মানে, সরি এ মানে পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে 10⁻⁶, 10⁻³ তার হোল স্কোয়ার 10⁻⁶ হচ্ছে, ইন্টু আলফা। আচ্ছা এখানে আলফা স্কোয়ার বলেছে, একটু মিস্টেক করেছে, আলফা স্কোয়ার নয়, এটা আলফা হওয়া দরকার। হ্যাঁ, আর 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 এখানটায় তোমার এইটা বোধহয় করলে পুরো মিস্টেক হবে, কারণ আলফা স্কোয়ার তো হওয়ার কথাই নয়। আর ইউনিটটা কিন্তু পার ডিগ্রি সেলসিয়াস হবে, তাই না? আর আমি ক্যালকুলেশন করে দেখি কত আসে। তাহলে 11 × 10⁻⁶, 11 × 10⁻11 × 10⁻⁶ ইন্টু টেম্পারেচারের চেঞ্জ কতখানি করেছে? চেঞ্জ বলো, চেঞ্জ করেছে 20 থেকে 10, 20 থেকে 10 মানে 10 - 20, ঠিক আছে? ফোর্স নেগেটিভ সাইডটা তুমি না রাখলেও হবে, মড নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। ম্যাগনিচিউডটা তুমি দেখবে। তাহলে এখানে তোমার 20 থাকছে, জাস্ট আমি এখানে তাহলে ম্যাগনিচিউড নেবো, ঠিক আছে? ফোর্সের ম্যাগনিচিউড। তাহলে এটা একবার আমি যদি ক্যালকুলেটারে ঝটপট বসিয়ে দিই, কত আসে দেখা যাক। 2 × 10⁻11 ইন্টু পাই, তাই না? পাই ইন্টু 10⁻⁻6 ইন্টু 11 ইন্টু 10⁻⁻6 ইন্টু 20 না, সরি 10, কারণ 10 - 20 মানে 10 হবে, 10। এটা ক্যালকুলেট করলে পরে 22 পাই অথবা 69.1। এটা ক্যালকুলেট করলে পরে আইদার 22 পাই লিখতে পারো অথবা তুমি 69.1
এত নিউটন। তাহলে ফোর্সটা তোমার বেরোচ্ছে কত দেখো, 69.1 69.1 নিউটন। আমাদের আনসার কি লিখেছে এরা, 169। আই থিঙ্ক ওয়ানটা হবে না, এটা তোমার কারেক্ট আনসার, কারণ এখানে তার কিছুই নেই, এখানে ভুলের তো কিছুই নেই, জাস্ট নর্মাল জিনিস ভাই এটা। তাহলে ওয়াই ওয়ানটা তুমি, ওয়াইটা তুমি জানো ইয়ং মডিউলাস, সেখান থেকে তুমি ক্যালকুলেশন করে এফ এর ভ্যালু তুমি বের করে নিয়েছো, দিয়ে পুট করে দিয়েছো, তোমার আনসার হয়ে গেল। এবার ভ্যালুর উপর ডিপেন্ড করছে না, তোমার যে ভ্যালু আছে সেইরকমভাবে আনসার তোমার আসবে। তাই থেকে এখানে আনসারটা ভুল আছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত, ঠিক আছে। এই কোশ্চেনটা মানে 9 নম্বর কোশ্চেন আর 10 নম্বর কোশ্চেন, এই 11 নম্বর কোশ্চেন, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত। ক্লিয়ার হয়েছে? আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো আজকে এই পর্যন্তই থাক। সো থ্যাংক ইউ।